জাস্ট এই কথাটা মনে রাখতে পারলেই পড়াটা শেষ। এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। দেখুন, আমরা সবাই জানি যারা স্বদেশ প্রেমী তারা যদি দেশের জন্য মারা যায় তাহলে সেক্ষেত্রে প্রেপোজিশন ফর বসাতে হয়। দেশের জন্য মারা গেলে প্রেপোজিশন ফর বসাতে হয়। জাস্ট এই কথাটা মনে রাখতে পারলেই পড়াটা শেষ। দেশের জন্য মরলে ফর বসে, দেশের জন্য মরলে ফর বসে, এই কারণে সঠিক আনসার হবে ফর, অর্থাৎ ক নাম্বারটা সঠিক আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। হোয়াট পার্টস অফ স্পিচ ইন ওয়ার্ড ফাদারলি। হারে সহজ প্রশ্ন, কোথায় এসেছে শিক্ষক নিবন্ধনে? আমরা কিন্তু জানি নাউনের সঙ্গে যদি এল ওয়াই যুক্ত হয় সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত হলেই তারা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত হলেই তারা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখুন, ফাদার হচ্ছে একটা নাউন, এর সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তারা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ, অ্যাডজেক্টিভ যেমন স্লো, স্লোর সঙ্গে যদি এল ওয়াই যদি বলি স্লোলি, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে কি শিখলাম? নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সে হয়ে যায় অ্যাডভার্ব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বলা হচ্ছে নিচের কোনটি নিত্য সমাস? এত সহজ প্রশ্ন এটা। দেখুন, নিত্য সমাস চেনা সবচাইতে সহজ। প্রথমত দেশান্তর হচ্ছে একটা নিত্য সমাস। কেন 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 বলুন তো, এটা নিত্য সমাস কেন? এইটা পড়লে পড়া শেষ, সারা জীবন ধরে মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন যে কোন সমস্ত পদের শেষে মাত্র কথাটা থাকলেই সে নিত্য সমাস। কোন সমস্ত পদের শেষে মাত্র কথাটা থাকলেই সে নিত্য সমাস। যেমন দর্শন মাত্র, শেষে কি আছে? মাত্র আছে। চাহিবা মাত্র, শেষে কি আছে? মাত্র আছে। মাত্র থাকলেই সে হচ্ছে নিত্য সমাস। নাম মাত্র, মাত্র আছে। শ্রবণ মাত্র, মাত্র আছে। তারপর বলা মাত্র, মাত্র আছে। এই ধরনের যত মাত্র আছে সবই কিন্তু নিত্য সমাস। তবে ব্যতিক্রম রয়েছে অতিমাত্র, কারণ অতিমাত্র মানে হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, এটা একটা অব্যয়ীভাব সমাস, এটাই ব্যতিক্রম, এটা একটু মনে রাখবেন আলাদাভাবে, ঠিক আছে? আবার সারা জীবন মনে রাখবেন যত সমস্ত পদের শেষে অন্তর থাকবে, অন্তর শেষে থাকলেই সে নিত্য সমাস। অন্তর শেষে থাকলেই সেই নিত্য সমাস। কিভাবে? যেমন দেশান্তর, শেষে কি আছে? অন্তর আছে। যুগান্তর, অন্তর আছে। কালান্তর, অন্তর আছে। গৃহান্তর, অন্তর আছে। গ্রামান্তর, রূপান্তর, বাক্যান্তর, উভয়ান্তর, স্থানান্তর, পাঠান্তর, দ্বীপান্তর, গত্যান্তর, ধর্মান্তর, লোকান্তর, মনান্তর, মানে এরকম মতান্তর, ভাবান্তর, এই ধরনের যা শব্দ আছে অন্তর থাকলেই সে নিত্য সমাস পড়া শেষ। শুধু ব্যতিক্রম রয়েছে তেপান্তর। তেপান্তর মানে হচ্ছে তিন প্রান্তের সমাহার, অর্থাৎ সমাহারে দ্বিগু হয় নয় সেটা মন্দে, সমাহার আছে জন্য এটা দ্বিগু সমাস। তেপান্তর নিয়ে কি যেন একটা গানও আছে, তাই না? তেপান্তরের পাথার পেরোয় রূপ কথা। আমরা কিন্তু গানটা সবাই জানি, তাই না? রবীন্দ্রনাথের। আবার এই যে আমরা, এই কথাটা মনে রাখতে পারলে পড়া শেষ, নিত্য সমাস শেষ। যেমন আমরা একটা নিত্য সমাস, ৯২ একটা নিত্য সমাস, এখানে কালসাপ হচ্ছে একটা নিত্য সমাস। অর্থাৎ আমরা ৯২ কালসাপ, এই তিনটা কিন্তু নিত্য সমাস। মনে রাখবো কিভাবে? মনে রাখবেন, আমরা ৯২ জন কালসাপের কবলে পড়লাম। আমরা ৯২ জন কালসাপের কবলে পড়লাম। এইভাবে মনে রাখতে পারেন। আমরা কিভাবে নিত্য সমাস? কারণ হচ্ছে তুমি, আমি ও সে, তখন হচ্ছে আমরা। আচ্ছা, নিত্য সমাস কাকে বলে? যে সমাস কোনো নিয়ম মানে না, নিয়মের বাহিরে যে সমাসগুলো সেটাকে বলা হয় নিত্য সমাস। ঠিক আছে? আশা করি আর আপনাদের ভুল হবে না। তার মানে আমরা কি কি শিখলাম? মাত্র শব্দের শেষে মাত্র থাকলেই সে নিত্য সমাস। শব্দের শেষে অন্তর থাকলেই সে নিত্য সমাস। কোন শব্দ বলুন তো? সেটা হচ্ছে সমস্ত পদ। এদের শেষে এগুলা থাকলেই সে নিত্য সমাস। আবার আমরা ৯২ জন কালসাপের কবলে পড়লাম, এখানে আমরা ৯২, তারপরে কালসাপ, সবই কিন্তু নিত্য সমাস। আশা করি আর এটা নিয়ে একদম প্রবলেম হবে না। জবের পরীক্ষা আপনারা অবশ্যই কমন পাবেন। যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? অর্থাৎ কোন সমাসের উভয় পদ প্রধান, এটাই হচ্ছিল সেই প্রশ্ন। আমরা জানি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। আমাদেরকে কিন্তু জানতে হবে সমাস পড়ার সময় যে কোন সমাসের কোন পদ প্রধান। আমি আপনাদেরকে একটা ট্রিক দিয়েছিলাম, কি বলেছিলাম? দ্বিতক, দ্বিতক, এই কথাটা মনে রাখতে পারলেই পড়া শেষ। দ্বিতক কথাটা মনে রাখতে পারলেই পড়া শেষ। কেন? কারণ দ্বি মানে হচ্ছে দ্বিগু সমাস। দ্বি মানে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কিন্তু কোন পদ প্রধান? পরপদ প্রধান। দ্বিগু সমাসে পরপদ প্রধান। ত মানে কি? ত মানে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদ প্রধান। তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদ প্রধান। ক, ক মানে কি? ক মানে হচ্ছে কর্মধারয় সমাস।
কর্মধারয় সমাসেও কিন্তু পরপদ প্রধান। এজন্য মনে রাখবেন দ্বিতক এটাতে কিন্তু পরপদ প্রধান হয়। দ্বিতকে পরপদ প্রধান হয়। দ্বি মানে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। ৩ টাতেই কিন্তু পরপদ প্রধান হয়ে থাকে। আবার অনেকে বলতে পারেন ভাইয়া তাহলে আ পূর্বপদ প্রধান কোনটার? শুনুন অব্যয়ীভাব একমাত্র অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হয়ে থাকে। একমাত্র উ একমাত্র অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হয়ে থাকে। আরেকটা কথা মনে রাখতে হবে, উভয় পদ প্রধান কোনটায়? আমরা জানি একমাত্র দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, তাই না? আর বহুব্রীহি সমাসে কিন্তু কোনো পদই প্রধান নয়। যখন আমরা সমাসের আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন। অবশ্যই ক্লাসগুলো করবেন। তার মানে এখানে আনসার হবে দ্বন্দ্ব সমাস যেটাতে উভয় পদই প্রধান হয়। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। বলা হচ্ছে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? খুবই সহজ। কৃৎ প্রত্যয় বলেনি কিন্তু। বলেছে তদ্ধিত প্রত্যয়। দেখুন তদ্ধিত প্রত্যয় কারা? যাদের সাথে ক্রিয়া থাকে না। যেমন হাত, এটা তো ক্রিয়া নয়। হাত একটা নাউন। অর্থাৎ হাতের সাথে কি আছে? একটা ল প্রত্যয় যুক্ত আছে। লর মধ্যে অ আছে। তার মানে হাতলটাই হবে সঠিক আনসার। তাহলে খ নাম্বারটা কেন হবে না? কারণ খ নাম্বারে চল আছে। চল কিন্তু একটা ক্রিয়া। ক্রিয়াজাত শব্দ জানতে চায়নি। জানতে চাইছে তদ্ধিত প্রত্যয় কি হবে। যদি জানতে চাইতো যদি কৃৎ প্রত্যয় কোনটা হবে, কৃৎ প্রত্যয় কোনটা হবে, তখন আমরা এগুলো আনসার করতে পারতাম যে চলন্ত হচ্ছে কৃৎ প্রত্যয়। তার মানে এটা তদ্ধিত প্রত্যয় হবে না। রান্না, রান্না মানে রাধ। এই রাধ কিন্তু একটা ক্রিয়া। তার মানে এটাও কিন্তু কৃৎ প্রত্যয়ের উদাহরণ। তার মানে এটাও হবে না। এজন্য সঠিক আনসার হবে ক নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যেতে পারি। বলা হচ্ছে বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? খুবই সহজ আনসার। সেটা আনসার হবে ১২টি। আপনার একটা কথা মনে রাখবেন। বলুন তো লোফ হাইপেন এবং বন্ধনীতে কত সময় থামতে হয়? জবের পরীক্ষায় কিন্তু এসেছে। লোফ হাইপেন বন্ধনীতে কিন্তু থামতে হয় না। একটা কবিতা দিয়ে মনে রাখবেন। লোফ হাইপেন বন্ধনীতে বলা হয়েছে না থামিতে। কমা ও উদ্ধরণ এক বলিতে যতক্ষণ। কমা ও উদ্ধরণ এক বলিতে, অর্থাৎ কমা এবং উদ্ধরণ চিহ্নে এক বলতে যত সময় ততটুকু সময় থামতে হয়। ঠিক আছে? একের দ্বিগুণ উন্নয়ন পড়তে হবে সেমিক্লোন। অর্থাৎ সেমিক্লোনে কিন্তু একের দ্বিগুণ সময় থামতে হয়। বাকি যা আমি বলিনি, যেমন দাড়ি বলি নাই, প্রশ্নবোধক বলিনি, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন যেটা সেটা বলি নাই। এরকম করে যা আমি বলি নাই সবই কিন্তু ১ সেকেন্ড করে থামতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী অংশে চলে যাই। ১৮তম শিক্ষক নিবন্ধনে এসেছে যে নদের চাঁদ বাগধারার অর্থ কি? খুবই সহজ। আপনারা সবাই পারবেন। নদের চাঁদ বাগধারার অর্থ কি? আসলে নদের চাঁদ বলতে বোঝায় সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। তাকেই বলে নদের চাঁদ। ঠিক আছে? অনেক সুন্দর ব্যক্তি কিন্তু সে কিন্তু অপদার্থ। এই ধরনের অ অর্থ দেয় হচ্ছে নদের চাঁদ। নদের চাঁদ হচ্ছে একটা বাগধারা। তাহলে এর অর্থ কি হবে? এর অর্থ হবে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। মানে নির্গুণ ব্যক্তি যার গুণ নাই, অপদার্থ তাকে বোঝানো হয়। তার মানে খ নাম্বারটা হবে সঠিক আনসার। দেখুন ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন এসেছে যার কোনো মূল্য নেই কি হবে? খুবই সহজ। সেটা হচ্ছে ঢাকের বায়া। ঢাকের বায়া মানে যার কোনো মূল্য নেই। কিভাবে বলুন তো? কারণ হচ্ছে এই যে ঢাকের বায়া দেখতে কেমন? আমরা কিন্তু জানি তবলা কিন্তু আমরা কিন্তু ঢোল কিন্তু সবাই চিনি, তাই না? ঢোল কিন্তু ২ রকম হয়ে থাকে। একটা হচ্ছে উভয় পাশ। এই দেখুন এখানে কিন্তু একটা পাশ দেখতে পাচ্ছেন। ঢোলটা হয় কিন্তু উভয় পাশে, ঠিক আছে? ঢোলটা উভয় পাশে বাজে। ঢোলটা কিন্তু বাজে উভয় পাশে। কিন্তু যেটা ঢাক সেটা কিন্তু এক পাশে বাজে। যেটা ঢাক সেটা তো কয় পাশে বাজবে? সেটা কিন্তু এক পাশে বাজবে। যেমন এই সাইডে কিন্তু বাজে হচ্ছে ঢাক। যেমন এই সাইডে যদি বাজে সেটাকে আমরা ঢাক বলি। কিন্তু ঢাকের বিপরীত সাইডে কিন্তু বাজানো হয় না। অর্থাৎ এইটা কিন্তু বাম সাইড। এই বাম সাইডে কিন্তু কোনো কিছু বাজে না। তার মানে এই বাম সাইডটাকে বলা হচ্ছে বায়া। তার মানে ঢাকের বায়া মানে হচ্ছে যেটা কি বাজে না, যেটা কেবল সঙ্গে চলে। অর্থাৎ বায়া বলতে কি বোঝায়? ঢাকের বাম পাশটা ঢাকের সাথেই থাকে কিন্তু কখনো ব্যবহার করা হয় না। তাই এর নাম দেওয়া হয়েছে ঢাকের বায়া, যা বাজে না। ঠিক আছে? যেটা আছে কিন্তু কোনো কাজে লাগে না সেটাকেই বলে ঢাকের বায়া। অর্থাৎ যার কোনো মূল্য নেই। এজন্য আনসার হবে ঘ নাম্বারটা, অর্থাৎ ঢাকের বায়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা চলে যাই কোন বানানটি শুদ্ধ। দেখুন শ্রদ্ধাঞ্জলি বানানে সবসময় ইঙয় বর্গীয় জ হওয়ার লয় রস্বীকার হয়। কিন্তু এখানে লয় দীর্ঘিকার দেয়া, তাই এটা ভুল। দারিদ্রতা হবে না, হবে দরিদ্রতা অথবা দারিদ্র, তাই না? দারিদ্র বানানে কিন্তু আবার জ ফলা আছে, এটা আমরা জানি। তার মানে এটাও হবে না। বৈশিষ্ট্য বানানে কিন্তু একটা জ ফলা হয়, কিন্তু এখানে কিন্তু জ ফলাটা নেই। এই কারণে এটাও হবে না। এই কারণে সঠিক আনসার হবে ঘ নাম্বারটা উপযুক্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। অনুবাদ কত প্রকার?
হাই রে সহজ প্রশ্ন। অনুবাদ কিন্তু ২ প্রকার। একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবানুবাদ। আসলে শিক্ষক নিবন্ধনের টিকাটা যে কত সহজ, মানে পাস করলে পরেই সে হচ্ছে শিক্ষক নিবন্ধনের পিলিতে টিকে যায়। আসলে আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, রেগুলার ক্লাস করেন, আমার মনে হয় শিক্ষক নিবন্ধনের টিকা আপনাদের জন্য কোনো বিষয় না। এনটিআরসি তে আপনারা খুব সহজেই টিকতে পারবেন। তাহলে অনুবাদ কত প্রকার? ২ প্রকার। একটা আক্ষরিক অনুবাদ, আরেকটা হচ্ছে ভাবানুবাদ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। চলৎচিত্র অর্থাৎ চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা সবাই জানি চলত যোগ চিত্র, চলচ্চিত্র। আরেকটা কথা, জবের পরীক্ষায় কিন্তু আসে নিচের কোন বানানটি সঠিক? চলচ্চিত্র বানান কিন্তু অনেকে চ ল চিত্র এইভাবে লেখে। এই বানানটা কিন্তু ভুল। কারণ চলচ্চিত্র বানানে চলচ্চিত্র, এখানে চয় চয় রস্যি হবে, চলচ্চিত্র, ঠিক আছে? এটা কিন্তু সঠিক বানান। বানানটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। চলুন আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখেন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। সেটা হচ্ছে সন্ধি প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা কি? আমরা সবাই জানি সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধার জন্য আমরা সন্ধি প্রয়োগ করে থাকি। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। বলা হচ্ছে পেয়ারা কোন ভাষা থেকে আগত? আমরা কিন্তু সবাই জানি পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, অর্থাৎ পর্তুগিজ ভাষা। আনসার হবে গ নাম্বারটা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে পুকুরে মাছ আছে। এখানে পুকুরে কোন কারক? আমরা কিন্তু সবাই জানি পুকুর কিন্তু একটা স্থানকে বোঝাচ্ছে। স্থান বোঝালেই সে হচ্ছে অধিকরণ কারক। যে কোনো স্থান যদি বোঝায় সে অধিকরণ কারক। আবার যে কোনো সময় যদি বোঝায় সেই একটা অধিকরণ কারক। যেমন আজকে, কালকে, আগামীকাল, পরশু, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, শুক্রবারে, এরকম যত সময় বোঝাবে সবই কিন্তু অধিকরণ কারক। যেহেতু পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? পুকুর। পুকুর হচ্ছে একটা স্থান, এই কারণে এটা হচ্ছে একটা অধিকরণ কারক। এখন কি অধিকরণ? কালাধিকরণ, আধার অধিকরণ, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যখন আমরা কারক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরটা যে কত মজার হতে পারে। দেখুন, ডাক্তার ডাকো কোথায় এসেছে? শিক্ষক নিবন্ধন, 18তম শিক্ষক নিবন্ধন, তাই না? তো ডাক্তার ডাকো এটা কোন কারকের উদাহরণ, বা কোন কারকে কোন বিভক্তি? দেখুন, ডাক্তার ডাকো এই কথাটা আমি যাকে বলছি সেই হচ্ছে কর্তা, কিন্তু কি ডাকো, কি বা কাকে ডাকো? বলছে ডাক্তারকে ডাকো। আমরা কিন্তু সবাই জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কর্ম। ক্রিয়াকে যখন প্রশ্ন করবে, ক্রিয়া কোনটা এখানে বলুন তো? এই ডাকো, ডাকাটা হচ্ছে ক্রিয়া। ডাকো, কি ডাকো? বলছি ডাক্তার ডাকো। তার মানে ডাক্তারটা হয়ে যাচ্ছে কি? ডাক্তারটা হয়ে যাচ্ছে কর্ম। কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে কর্ম পাই। আবার দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে ডাক্তার, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। ডাক্তার একটা নাম, এর সাথে কোনো বিভক্তি নেই। যেমন মিহির, মিহির ভালো ছেলে, মিহির ভালো ছেলে। অনেকেই বলবেন মিহির বানানের রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, কিন্তু না, মিহির হচ্ছে তার নাম, এর সাথে কিন্তু কোনো বিভক্তি নেই। এই কারণে মিহির হচ্ছে শূন্য বিভক্তি। তেমনি ডাক্তার, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। ডাক্তার নিজেই একটা নাম। যদি বলতাম ডাক্তারের, তখন এর বিভক্তি আসতো, কিন্তু শুধু ডাক্তার বলেছি জন্য শূন্য বিভক্তি। এই কারণে হবে কর্মকারকে শূন্য বিভক্তি। আনসার হবে খ নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস, ম্যান অফ পার্টস বলতে কি বোঝানো হচ্ছে? আমরা সবাই জানি ম্যান অফ পার্টস বলতে বোঝানো হচ্ছে যে অনেক মেধাবী তাকে বোঝানো হচ্ছে, যে জ্ঞানী তাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে সঠিক আনসার হবে ট্যালেন্টেড। আনসার হবে খ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রাগমেটিক বলতে কি বোঝায়? আমরা সবাই জানি প্রাগমেটিক বলতে বোঝায় বাস্তববাদীকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল হবে সঠিক আনসার। এজন্য আনসার হবে ঘ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপনার প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলছে অ্যান্টোনিম অফ অ্যালাই। আমরা সবাই অ্যালায়েন্স নাম শুনেছি, তাই না? অ্যালায়েন্স। তো অ্যালাই মানে হচ্ছে বন্ধু, এটার বিপরীত শব্দ জানতে চেয়েছে, অ্যান্টোনিম জানতে চেয়েছে। তাহলে অ্যান্টোনিম কি হবে? শত্রু হবে। এনিমি মানে হচ্ছে শত্রু। এজন্য আনসার হবে ঘ নাম্বারটা। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। বলা হচ্ছে দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ। দেখুন, ফ্র্যাঞ্চাইজ মানে কি? ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে নাগরিক অধিকার। ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ কি? ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে নাগরিক অধিকার। এখন এর সিনোনিম কোনটা হবে? নাগরিক অধিকার, এটার সিনোনিম কি হবে? আমরা কিন্তু সবাই জানি প্রিভিলেজ। প্রিভিলেজ মানেও কিন্তু নাগরিক অধিকারকে বোঝানো হয়, প্রিভিলেজ। এর জন্য আনসার হবে খ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছেন। বলছে দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি। দেখুন, এখানে একটা বিষয়,
দ্য ওয়ার্ক ইজ টু বি, এখানে কিন্তু বি বি আছে। আমরা জানি বি এর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের ৩ নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে ৩ নাম্বার ফর্ম অনুযায়ী ১ নম্বর মানে খ নম্বরটা সঠিক আনসার, ডান হবে। সঠিক আনসার খ নম্বর, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, এখানে বলছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আমি পাখি হতাম, তাই না? এখন এই জায়গাটায় অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আপনি করতে চান তাহলে কি হবে? আমরা সবাই জানি অ্যাসার্টিভ করার সময় সাবজেক্টটা আগে বসে। এখানে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ এখানে সঠিক আনসার হবে ক নম্বরটা, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, গেরুলাস শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড গেরুলাস মিন্স, গেরুলাস বলতে কি বোঝায়? আমরা জানি যারা বেশি কথা বলে তাদেরকে বলা হয় গেরুলাস, মানে বাচাল। ইংরেজিতে এটাকে বলে টকেটিং টু মাচ, টকেটিং টু মাচ। যারা বেশি কথা বলে, যারা বাচাল, তাদেরকে বলা হয় গেরুলাস। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, যেটা 18তম শিক্ষক নিবন্ধনে এসেছে। প্রশ্নে এসেছে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। এখানে আয়ের পরে কুক আছে। এখন কথা হচ্ছে এই কুকটারে কিভাবে আমি বসাবো? আমরা কিন্তু জানি ভয়েলের পরে সবসময় কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তাছাড়াও এখানে পাস্ট টেন্স ছিল অ্যারাইভড, সুতরাং আমাকে কন্টিনিউয়াস টেন্স খুঁজতে হবে। এখানে কন্টিনিউয়াস টেন্স একটাই আছে, সেটা হচ্ছে ওয়াজ কুকিং। ঘ নাম্বারটা সঠিক আনসার। আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের গঠন জানি। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে আই, তারপরে আই এর পরে কি বসে? ওয়াজ বসেছে। এই যে ওয়াজ বসেছে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসেছে, কুকিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন যেটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে বলছে হি অ্যাডভাইজড মি ড্যাশ স্মোকিং। দেখুন এখানে অনেক কিছু শেখার আছে। প্রথমত এখানে জবের পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এসে থাকে যে অ্যাডভাইস, ADVICE, এই অ্যাডভাইসটা কিন্তু একটা নাউন, এটাই জবের পরীক্ষায় এসেছিল। আর এখানে আছে ADVISED, অ্যাডভাইসড, এটা কিন্তু একটা ভার্ব। আচ্ছা, তাহলে এটা সঠিক আনসার কি হবে? এখানে কিন্তু এই যে এরপর একটা ইনফিনিটিভ বসবে, মি এর পর একটা ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ কোনটা আছে? এই যে টু গিভ, কিন্তু এটা একটা ইনফিনিটিভ। এজন্য খ নাম্বার হবে আনসার। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। এখানে কিন্তু গিভ আপ মানে কি? ত্যাগ করাকে বোঝায়। গিভ আপ মানে ত্যাগ করা। কি ত্যাগ করার কথা বলা হচ্ছে? স্মোকিং, ধূমপান ত্যাগ করার কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ। এই জায়গায় কি আনসার হবে? দেখুন এখানে টি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, এখানে আনকাউন্টেবল আছে। আমরা কিন্তু জানি আনকাউন্টেবলের নাউনের সঙ্গে আনকাউন্টেবল নাউনের সঙ্গে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। আনকাউন্টেবল নাউনের সঙ্গে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। দেখুন এখানে মেনি, এটা কাউন্টেবল ডিটারমিনার, তাই এটা হবে না। তারপরে এখানে এনি আছে, হবে না। এখন শুধু ভেরি নাকি ভেরি লিটল? আমরা জানি লিটল এটা হচ্ছে একটা আনকাউন্টেবল অর্থাৎ ডিটারমিনার, অর্থাৎ আনকাউন্টেবল ডিটারমিনার বসাতে হবে। এজন্য আনসার করতে হবে ভেরি লিটল ছি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এর সঠিক আনসার হবে দেয়ার ইজ ভেরি লিটল ছি ইন দ্য কাপ। ক নাম্বারটা হবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে কিছু করার আগে ভালো করে ভেবে নাও। কিছু করার আগে ভালো করে ভেবে নাও। সবাই এটা সঠিক আনসার করুন তো দেখি। আশা করি অনেকেই সঠিক আনসার করেছেন। আমরা একটা কথা জানি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তাই না? আমরা কিন্তু সবাই জানি। এখানে বলছে একই রকম কথা, কিছু করার আগে ভালো করে ভেবে নাও, অর্থাৎ লুক বিফোর ইউ লেপ। অর্থাৎ কিছু করার আগে কিছু ভেবে নাও। এজন্য সঠিক আনসার হবে ঘ নাম্বারটা, অর্থাৎ লুক বিফোর ইউ লেপ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ, অর্থাৎ অ্যাপ্রুভ শব্দটার নাউন কি হবে? আমরা সবাই জানি অ্যাপ্রুভাল হবে, কারণ তারপরে হচ্ছে হুডমনি লাল, ওরে আয়ন আল, শেষে যদি এ এল আল থাকে এরা কিন্তু সবাই নাউন হয়ে যায়। দেখুন অ্যাপ্রুভালের শেষে কিন্তু এ এল আছে, এজন্য অ্যাপ্রুভালটা হয়ে যাচ্ছে নাউন। তবে কিছু কিছু শব্দ রয়েছে এ এল থাকলেও কিন্তু তার অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। যাই হোক, এখানে সঠিক আনসার হবে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য বলা হচ্ছে লাইনটি কেটে দাও। লাইনটি কেটে দাও এর ইংলিশ কি হবে? আমরা সবাই জানি পেন থ্রু দ্য লাইন। লাইনটি কেটে দাও, পেন থ্রু দ্য লাইন। সঠিক আনসার হবে ঘ নাম্বারটা। পরবর্তী প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে মেট্রো রেল ইন অন অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। এই জায়গায় ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা কি হবে? আমরা কিন্তু একটা গঠন সবাই জানি, সবাই জানি, সেটা হচ্ছে যদি কখনো ভেরি ফিউ বসে, ভেরি ফিউ এর পরে কিন্তু নাউনটা কি হয়? বহুবচন হয়। এই যে ভেরি ফিউ, ভেরি ফিউ এর পরে নাউনটা বহুবচন হয়েছে।
আমরা এটাও জানি যে এরপরে যদি কোনো ভার্ব বসে সেটা কি অনুযায়ী বসবে? প্রিপজিশনের আগের যে নাউন আছে সেই অনুযায়ী বসবে। অর্থাৎ অ্যাচিভমেন্টস, এখানে কিন্তু এস যুক্ত আছে। অ্যাচিভমেন্টস অনুযায়ী এখানে ভার্বটা বসবে আর। এইজন্য সঠিক আনসার হবে ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। আশা করি বুঝতে পেরেছেন। ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? হাই রে মজার পড়ারে। দেখুন এখানে এখানে কি আছে? কবি আছে। কবিকে স্ত্রী করতে গেলে কি করতে হবে? মহিলা কবি, অর্থাৎ আগে একটা স্ত্রীবাচক শব্দ নিয়ে আসতে হবে মহিলা, তারপরে লিখতে হবে কবি। তার মানে কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করেছি সেটা হচ্ছে কবির সাথে। এজন্য খ নাম্বারটা হবে সঠিক আনসার। অর্থাৎ কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় সেটা হবে কবি। পরবর্তী প্রশ্নে চলে যাই। দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? হাইরে মজা, এটা বিষমীভবন হবে। দুইটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। দেখুন কিভাবে, মনে করুন লাল, লয়াকার ল, লাল। দেখুন এতে দুটি সমবর্ণ, এখানেও ল আছে এখানেও ল আছে, তাহলে লটা হয়ে যাচ্ছে একটা সমবর্ণ। এই সমবর্ণের একটির পরিবর্তন ঘটায় দিই। লয়াকার আছে, আমি নয়াকার দিলাম, দন্তের নয়াকার ল, নাল। তাহলে লাল থেকে নাল কি হচ্ছে? বিষমীভবন হচ্ছে। অর্থাৎ দুইটি সমবর্ণের থেকে একটি বর্ণের পরিবর্তন ঘটায় দিলাম, এটাকেই বলে বিষমীভবন। বলেন ভাই আর একটা উদাহরণ দিন তো। যেমন হচ্ছে শরীর, তাহলে স রয় দিকে র, শরীর বানানের র কয়টা আছে? দুইটা র আছে, দুইটা র থাকা মানে এটা একটা সমবর্ণ। আচ্ছা, এবার শরীরকে বললাম শরীল, শরীল, অর্থাৎ একটা র এর পরিবর্তে ল বসায় দিলাম, তার মানে দুইটা সমবর্ণের মধ্যে একটা পরিবর্তন ঘটায় দিলাম, এজন্য এটা হয়ে যাচ্ছে বিষমীভবন। হাই রে মজা, হাই রে মজা, পড়া যে এত মজার হতে পারে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। শিকড় শব্দের অর্থ কি? দেখুন শিকড় মানে জলকণা, এটা পড়তে পড়তে আমাদের মুখ ব্যথা হয়ে গিয়েছে, তাই না? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বলা হচ্ছে আমি শব্দটি কোন লিঙ্গ? দেখুন একেবারেই সহজ প্রশ্ন, যেটা 18তম শিক্ষক নিবন্ধনে এসেছে। আমি, দেখুন রহিমা বলল আমি যাব না। রহিমা, রহিমা কি বলছে? আমি যাব না। তার মানে রহিমা কিন্তু আমি শব্দটা ব্যবহার করতে পারে। আবার রহিম নামক ছেলেও বলছে আমি যাব না। তার রহিমও কিন্তু আমি শব্দটা ব্যবহার করতে পারে। তার আমি শব্দটা মেয়েদের সঙ্গেও যায়, ছেলেদের সঙ্গেও যায়। এজন্য এটা হয়ে যাবে একটা উভয় লিঙ্গ। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের শত শত জবে আসা কোশ্চেন্স গুলো আমরা খুব সহজে আলোচনা করব। প্রতিনিয়ত অনলাইন শিক্ষায় আপনারা সবাই চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন। রেগুলার এইভাবে আমাদের সঙ্গে যদি এইভাবে পড়ে যান, দেখবেন বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার আমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে আজ আর নয়, আজকের মতো আমি এখানেই ক্লাসটি শেষ করছি। সবাই কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।